হুম, অবশ্যই এখানে তো নিবা, তুমি যে পয়েন্টে তুমি কাজ করবা সেই পয়েন্টে নিতে হবে, কারণ এটা তো বৃত্তাকার পথ। বৃত্তাকার পথে তো ভেলোসিটি অলওয়েজ চেঞ্জ হচ্ছে, পয়েন্ট টু পয়েন্ট চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ যে পয়েন্টে তুমি কাজ করবা সেই পয়েন্টে ইয়ে নিতে হবে তোমাকে। তাহলে এটা এটা করো, এটা তো হবে, অসুবিধা নেই। মান- হুম হুম। ওমেগা তার মানে ওমেগা রুট ওভার এম ওমেগা স্কোয়ার আর তাহলে করতে হবে এখানে। এইভাবে করলে জিরো আসে না, তা আসবে কেন? একই তো আসবে। না, দুইটা তো একই আসার কথা। হুম। আচ্ছা, দেখছি। আচ্ছা, এখানে একটা ঘটনা আছে, ঘটনা হচ্ছে যে তুমি এমবি স্কোয়ার আর দিয়ে করা বেটার, কারণ ওমেগা তো সব জায়গায় ওমেগা সমুদ্র ওমেগা তো সব জায়গায় সমান না। কিন্তু এইখানকার ওমেগা কত হবে, এখানকার ওমেগা, এখানকার এ বিন্দুর ওমেগা তো এটাই, তা এ বিন্দুর ওমেগা তো ঠিকই আছে, এখানকার ওমেগা হল তোমার রুট ওভার জি বাই আর। হুম হুম। না, এই পয়েন্টের ওমেগা একই হবে। গুরু, ওখানে তো তোমার ই হচ্ছে, পয়েন্ট চেঞ্জ হচ্ছে না, সমদ্রুতিতে ঘুরতেছে নাকি? সমদ্রুতি সমবেগে তো ঘুরতে, সমকোণিক বেগে তো ঘুরতেছে না, এক জায়গায় কম এক জায়গায় বেশি, এরকম না? এইরকম হলে তো সব জায়গায় সমান হতো। এইভাবে অনুভূমিক ভাবে যদি ঘুরাই আমরা এইভাবে, তাহলে কি হবে? তাহলে সব জায়গায় সমান, তাতে তো সমস্যা নাই। কিন্তু আমি যখন এইভাবে ঘুরাচ্ছি, এইদিকে বেগ বেশি, উপরে গিয়ে কমে যাচ্ছে এইভাবে। তার মানে ওখানে ওমেগাটা সব জায়গায় কনস্ট্যান্ট থাকতেছে না। অথচ এটাতে করাই ভালো, যে এ হবে এখানে, এই তো। হুম। এফসি মানে কেন্দ্রমুখী বল। বৃত্তাকার পথে কোনো বস্তু ঘুরতে থাকলে কেন্দ্রের দিকে একটা বল কাজ করবে সব সময়, সেটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। বুঝছো? যে কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকলে। বি পয়েন্টে টান কত বলো তো? মাইনাস আসে? কি বলে? জিরো আসতে পারে, হ্যাঁ জিরো আসতে পারে, সমস্যা নেই। মাইনাস আসবে কেন? এম মানে কত বলো তো? এম মানে 2, ভি এ মানে কত? ভি এ মানে 2.21 না? 2.21 মানে 4.9 হয় ভি স্কোয়ার, তাই না? 4.9 ডিভাইডেড বাই আর মানে 0.5, মাইনাস জি মানে কত, 9.8। এটা করলে কত হয় দেখো তো, এটা হিসাব কর। 4.9 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 2। 5×10=50, 5×9=45। কত হয়? জিরো হয় না? তাহলে কি হলো এতক্ষণ ধরে তোমার? না, এখানে তো খুব হিসাব তো খুব, এই যে এইখানে দেখো 9.8 থেকে 0.5 গুণ করলে আসে এটা, তার মানে এটার সাথে তুমি 9.8 করলে পরে আবার ওইটাই যাবে। বুঝছো? তাই তো বলি যে এটা তো হওয়ার কথা না, জিরোর কম তো হবেই না। টান জিরো। তাহলে টি এটা হলো, এটা হচ্ছে হয়েছে তো না? এ বিন্দুতে, বি বিন্দুতে কত? বি বিন্দুতে টান টি সমান হচ্ছে বি বিন্দুতে টি ইকুয়াল টু ডাব্লিউ, না সরি, এফ সি। ডাব্লিউ তো নিচের দিকে অলওয়েজ, নিচের দিকে তার কোনো উপাংশ, সাইডে কোনো উপাংশ থাকবে না। আর এটা কত? এটা কত ডি বিন্দুতে? হুম। এই উপাংশ কোন দিকে কাজ করবে? এটা এখানে এদিকে যদি থাকে তাহলে এটা থিটা হলে এটা ছেদক প্যারালাল দুইটা রেখা, এটা থিটা হবে তাই না? এটা কত হবে? এমজি কস থিটা না? এটা এমজি এর দিকে কাজ করে, আর এমজি সাইন থিটার দিকে যাগা, অসুবিধা নেই। তাহলে এদিকে টান অলওয়েজ কেন্দ্রের দিকে,
এফসি অলওয়েজ কেন্দ্রের দিকে, এফসি অলওয়েজ কেন্দ্রের দিকে, তাহলে এফসি ইকুয়াল টু কত হবে, টান মাইনাস এম জি কোসাইন থিটা। ঠিক আছে, এটা বুঝছো কি? বি বিন্দু, বি বিন্দুর বেগ কত আসে, ভি ইকুয়াল টু ভিবি, তোমার হচ্ছে এটা করো, এটা করলে কত আসে, টি ইকুয়াল টু হচ্ছে তোমার টান, তাই না, এম ওমেগা স্কোয়ার আর দিয়ে করছো। এফসি মানে কত, এফ বি, এফ বি, এফ বি মানে এফ, এফসি মানে হাফ এম ভিসি স্কোয়ার না, এটা মানে তো টান। এটা বল জানো কত, ভিসি স্কোয়ার, ভিবি স্কোয়ার, বি পয়েন্টে দেখো তো, বি বিন্দুতে না, হ্যাঁ বি বিন্দুতে, এম ভিবি স্কোয়ার ডিভাইডেড বাই আর, ভিবি কত হয়, হাফ এম ভি স্কোয়ার, মানে কাইনেটিক এনার্জি। এই যে ওজন এইদিকে কাজ করছে না, ওজন তো তোমার এখানে 90 ডিগ্রি, তখন তুমি এইটা, আমি তো কাজ করতেছি এই বরাবর, তুমি এটাকে ঘুরে এইদিকে নিলে 90 ডিগ্রি জিরো হয়ে যাচ্ছে, ওজন এমজি কস থিটা এটা জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা ওটা দেখতেছি পরে, এটা এটা দেখো আগে, এটা এটা কি হচ্ছে আগে দেখি, ওটা এটা কি হলো, এখানে কি এই ডি পয়েন্টে কত হচ্ছে, ডি পয়েন্টে টি সমান হচ্ছে এফসি প্লাস এমজি কস থিটা, তাহলে দেখো আর সমস্যা নাই। ভিডি বের করা লাগবে এখানে, ভিডি বের করতে গেলে এফসি তো আমাদের এম ওমেগা স্কোয়ার আর জানাই, ওমেগা স্কোয়ার আর, এই দেখো সেম ওমেগা স্কোয়ার করলে কত হয়, উম, আচ্ছা এইটা এম ওমেগা স্কোয়ার আর দিলে করলে কত হয়, ও তাহলে তো ঠিকই আছে, একই তো হচ্ছে তাহলে, তাহলে ওমেগাটা সব জায়গায় তো একই থাকতেছে। জি স্যার কৌণিক বেগটা একই থাকবে। এম ওমেগা স্কোয়ার আর আর এম ভি স্কোয়ার আর, ভি স্কোয়ার বাই আর, দেখো তো এই দুইটা সব পয়েন্টে এক থাকে কিনা, ক্যালকুলেশন এখানে যেহেতু জিরো হচ্ছে, ওটা তো জিরো, তার মানে এটা একই থাকতেছে, তার মানে এইটা বের করে নিতে হবে তোমাকে, এম ওমেগা স্কোয়ারটা বের করে নাও, করে নিয়ে তারপর এম জি কস থিটা দাও। ওই ওমেগা দিয়ে জিরো হয় আর হচ্ছে ভি দিয়ে জিরো হয় না, ওই ক্যালকুলেশনে ওইখানে একটা গন্ডগোল হয়ে ঝামেলা পেকে গেছে, কিন্তু একই তো হওয়ার কথা, পরে তো একই হইলো, তার মানে তুমি ওই সব জায়গায় এফসি মানে এম ওমেগা স্কোয়ার বের করে নিবা কেন্দ্র, বুঝছো? এখন তো তাই তো মনে হচ্ছে, কারণ তোমার এফসির মান, ওমেগার মান তো, এম এর মান কনস্ট্যান্ট, আর এর মান কনস্ট্যান্ট, তাহলে ওমেগার মান, তাহলে এফসির মান যদি জিরো হয়, এখানে দেখো ভিতে করলেও জিরো হয়, এটাতে করলেও জিরো হয়, তার মানে ওমেগার মান কনস্ট্যান্ট, তার মানে সমবেগ হচ্ছে সব জায়গায়, মানে আমরা যেটা ভাবতেছি যে জোরে আবার আসতে হচ্ছে, এটা হচ্ছে না, সব জায়গায় সমবেগই হচ্ছে, সমকৌণিক বেগ হচ্ছে, কৌণিক বেগ তো অলওয়েজ ঠিকই থাকবে, আর রৈখিক বেগটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না হলে পরে এখানে কিন্তু ওমেগা দিয়েও জিরো আসতো না, ওমেগা দিয়ে ক্যালকুলেশন করলেও জিরো আসে, আবার ভি তে ক্যালকুলেশন করলেও জিরো আসতেছে রুট ওভার জি আর দিয়ে, তাহলে এটা বের করে নিতে হবে, না হলে কোনো উপায় নাই এখানে বের করার, এখানে কিভাবে বের করবো, এখানে এটা বলছো না, এটা এটা কথা বলতেছো, ভিডি তো ওই বরাবরই যাবে, স্পর্শক বরাবর না, ভিডি সমান হচ্ছে ওমেগা আর যদি আমরা করি, ভিডি তো ওমেগা, ভিডি তো একই থাকতেছে, হ্যাঁ এটা এখানে অন্য সূত্র কথা, তো এখানে শক্তির সংরক্ষণ নীতিতে করতে হবে, হ্যাঁ হ্যাঁ
তাছাড়া তো হচ্ছে না। ভিসি চেঞ্জ হয়েছে, কৌণিক বেগ একই থাকতেছে। হুম। স্যার ওই যে হ্যাঁ, তো এটা ওই এ, তোমার যে যতটুকু শেখানো আমরা পড়লাম গত দিনে, এখানে কত, এখানে কত, এখানে কত, আর যে কোনো একটা কোণ যদি আমরা দেই তাহলে সেখানে কত, বুঝছো? এই জিনিসগুলো একটু মাথায় থাকলেই হবে। আর অত ভিতরে আর যাওয়া দরকার নেই, কারণ এখানে এখানে যদি আমি বের করতে যাই, ডি বের করা যাবে, তাহলে এখানে অনেক ঝামেলা আছে। শক্তি সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করা লাগবে, এখান থেকে এখানে তোমার এইচটা ধরতে হবে কত, আবার এখান থেকে এটা ধরতে হবে, অনেক হিসাব করার পরে হয়তো বিডি বের করা যাবে, ওইভাবে বের করা যাবে। তো যাই হোক, ওই শক্তির সংরক্ষণ নীতিতে আমরা সি বিন্দুতে যেটা করলাম না, √5 GR, মনে আছে কি? ওটা মনে রাখবো ভালো করে, ওটা মনে রাখলেই হবে। পরীক্ষায় আসবে না ওগুলো। শোনো, আমি এটা যতটুকু করাইছি, এটা দেখবে যে অনেকেই করায় না বা করে না, এটা হলো আমি অ্যাডভান্স লেভেলেই করে রাখছি। এরপরে আরো আছে, এর তো শেষ নাই। অনার্সে মাস্টার্স আরো করে, অনার্সে বিশেষ করে। তো অত আর করানোর দরকার নেই, এটাই তো অনার্সে লেভেলে করে। কিন্তু এটা আসে হচ্ছে বুয়েট টুয়েটে বিভিন্ন জায়গায় পরীক্ষায় আসে এটা, আবার পরীক্ষায় আসে। অত দূর আসবে না, খুব বেশি হলে অত দূর আসবে। তোমার এইসব জায়গায় বেগ বের করতে হলে আবার অনেক ক্যালকুলেশন করতে হবে। ওটা দরকার নাই, তুমি খালি এই বিন্দুটা জানে রাখো, আর এই বিন্দুটা জানে রাখো, আর এটা। আর এখানে আমি ওই যে থিটাতে যেটা করাইছি এটা জানে রাখো। আর বেগেরটা দেখি যদি, ওটা নিয়ে একবার বসতে হবে। তোমার সমস্যাটা হয়ে গেছে কোথায়? এই উলম্বে ঘুরানোর জন্যই সমস্যাটা হয়েছে। এখানে তো আর কোনো সমস্যা নাই, আছে কি? ওই তো অনুভূমিক পথে সব জায়গায় সমান, ওখানে তো সমস্যা নাই, সমস্যাটা এইখানে হয়ে গেছে, জি এর কারণে হয়ে গেছে সমস্যা। আচ্ছা, তাহলে দেখো আমরা মোটামুটি কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল এটা পড়ছিলাম। যে বৃত্তাকার পথে কোনো বস্তু যদি ঘুরতে থাকে এরকম, বৃত্তাকার পথ, বৃত্তাকার পথে কোনো একটা বস্তু ঘুরছে, তাহলে এই কেন্দ্রের দিকে এই বস্তুটা স্পর্শক বরাবর ঘূর্ণন হওয়ার জন্য, এটা কি স্পর্শক বরাবর না, বেগের পরিবর্তন হচ্ছে হওয়ার জন্য কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করবে, তার নাম হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, এসিপি আমরা বলি, সেন্ট্রিপিটাল ফোর্স। যেহেতু বস্তুটার একটা ভর আছে, অতএব এদিকে একটা কি কাজ করবে, একটা ফোর্সও কাজ করবে, F=ma, অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল। তাহলে এটা কত হবে, এফসিপি কাজ করবে এদিকে, একে বলা হবে কেন্দ্রমুখী বল, এটা কত হবে তাহলে, MACP, তাই তো? এখন দেখো এফসিপির মানটা কত, এফসিপি মানে সেন্ট্রিপিটাল ফোর্স, কেন্দ্রমুখী বল, এটা হবে হচ্ছে MACP। আর এসিপির মান আমরা কত এর আগে বের করছিলাম, v²/r, বা ভির মান ওমেগা আর বসাইলে এটা এটা আসে হচ্ছে ω²r। তাহলে এটা হয়ে যাবে mv²/r, অথবা ওমেগা দিয়ে করলে mω²r। এটা কেন্দ্রমুখী ত্বরণ, এফসিপি কষ্ট করে না লিখে আমরা এফসি লিখি, আর কিছু না লিখলে আরো ভালো হইতো। তাহলে এফসি দিয়ে দেখো কেন্দ্রমুখী বল, এটা তো ক্লিয়ার, এটা সমস্যা নাই। তাহলে কেন্দ্রমুখী বল অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, যদি কেন্দ্রের দিকে কোনো বল কাজ করে, কেন্দ্র না যে কোনো জায়গায় বল কাজ করলে তার বিপরীতে একটা বল উদ্ভব হবে না? তাহলে কেন্দ্রের বিমুখে আর একটা বল হবে কিনা, এটার নাম হচ্ছে কেন্দ্র বিমুখী বল, বা সেন্ট্রিফিউগাল ফোর্স, সিএফ দিয়ে লেখা হয়। এটা কি, কেন্দ্র বিমুখী বল। আচ্ছা স্যার, হ্যাঁ, কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল যদি সমান হয়, তাহলে তো মানে দুইটা বল দুই দিক থেকে মানে বিপরীতমুখী হয়ে কাজ করছে, তাহলে তো বস্তুটা স্থির হয়ে যাওয়ার কথা। তো সমকৌণিক কৌণিক বেগ আছে না, সেই সমকৌণিক বেগে ঘুরতে থাকবে, ওমেগা সবসময় সমান হবে। তোমার এফসি যদি বেশি হয়, এফসি বেশি হলে কি হবে, এই বস্তুটা স্পাইরালি, স্পাইরালি কোথায় আসবে, সেন্টারে পড়ে যাবে এক সময়, বোঝা নাই? জি স্যার। আর যদি এফসি বেশি হয় তাহলে কি হবে, স্পাইরালি আউটওয়ার্ড, মানে বাইরের দিকে চলে যাবে সে এক সময়। মানে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতে ঘুরতে, সূর্য থেকে যদি পৃথিবীর ঘূর্ণন বেশি হয়ে যায়,
বেগ বেশি হয়ে যায়, তাহলে কি হবে? কেন্দ্র বিমুখী বল বেশি হয়ে যাবে। কেন্দ্র বিমুখী বল বেশি হলে আস্তে আস্তে সে সূর্য থেকে আস্তে 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 সূর্য থেকে অনেক দূরে চলে যাবে ঘুরতে ঘুরতে। আবার যদি কেন্দ্রমুখী বলটা বেশি হয় সূর্যের দিকে, তাহলে কি হবে? এক সময় ঘুরতে সূর্যের ঘুরতে মধ্যে ঢুকে যাবে। সূর্যের মধ্যে ঢুকে যাবে, বুঝছো? এই হচ্ছে কাহিনী। যেহেতু এফসিএফ, দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, এফসিপি আর এফসিএফ সমান, কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল সমান, যার ফলে ওই যে সূর্য সেই আদিকাল থেকে 15 বিলিয়ন কোটি বছর নাকি 1500 কোটি বছর আগে থেকেই হিসাব অনুযায়ী ওই একই পথে ঘুরতেছে, এই দুইটা সমান আছে বলে। আচ্ছা, তাহলে দেখো বৃত্তাকার পথে এই জন্যই কোনো বস্তু যখন আমরা সুতাতে এইভাবে ঘুরাই, তখন এই কেন্দ্রমুখী বল কেন্দ্র বিমুখী বল সমান থাকবে। ঘুরাতে 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 জোরে ঘুরাই, তখন একসময় কি হয়, ছিঁড়ে পড়ে যায় না? তার মানে উপড়ে কি? চলে যাবে। হ্যাঁ, তার মানে কি, তোমার ইয়েটার কেন্দ্র বিমুখী বলটা বাড়াই দিছি, কেন্দ্র বিমুখী বলটা বাইরে গেলে সে বাইরে চলে যাবে। কেন্দ্র বিমুখী বল কেন্দ্রমুখী বল। এখন দেখো কেন্দ্রমুখী বলটা কোত্থেকে, এর উৎপত্তি হয় কোত্থেকে? হুম, কেন্দ্রমুখী বলটা কোত্থেকে উৎপত্তি হয়, কোত্থেকে আইলো? কেন্দ্রমুখী বল হচ্ছে কি করে, কেন্দ্রমুখী বলের মূল তাৎপর্য হচ্ছে সে ঘূর্ণন গতিকে বজায় রাখে। তাহলে ঘূর্ণন গতিকে বজায় রাখার জন্য কেন্দ্রের দিকে একটা টান আমাকে প্রয়োগ করতে হয় সুতায়, ওই টানটাই কেন্দ্রমুখী বলের কাজ করবে। এই টানের ক্ষেত্রে যদি অনুভূমিক ভাবে ঘুরাই, তাহলে ওই টানটাই কেন্দ্রমুখী বল, হিসাব করো, ঠিক আছে না? যদি অনুভূমিক ভাবে ঘুরাই, তাহলে কি হয়, প্রত্যেক পয়েন্টের টানটাই হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বলের হিসাব করতে হচ্ছে কি করে, আমাকে আমাকে যোগান দিতে হচ্ছে, যোগান, বোঝো নাই? হ্যাঁ, ওটাই কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে, সরবরাহ করতে হবে আমাকে কেন্দ্রমুখী বল। তুমি আন্দাজ এরকম করে মারলে কি ঘুরতে থাকবে? তোমার এক জায়গায় নির্দিষ্ট জায়গায় ধরে টানতেছি, শক্তি দিতে হবে, ওই বলটা তোমাকে যোগান দেওয়া লাগবে বাইরে থেকে। তাহলে যোগান দেওয়া তো বোঝা যায়, যোগান দেওয়া কি জিনিস। আচ্ছা, এইবার দেখো এই যোগানেই যাওয়া লাগবে আমাদের। টান তো এক প্রকার বল, প্রতিক্রিয়াজনিত বল টান, বলি না এর আগে? তাহলে টানের একক কি হবে, নাকি অন্য কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা? টান যেহেতু বল, তাহলে এটার একক নিউটন। হ্যাঁ, নিউটন, সেটাই তো। টান হচ্ছে তোমার বল যেদিকে ক্রিয়া করা হয় তার বিপরীতে টান সৃষ্টি হয়। এই জন্য হচ্ছে বল যেদিকে ক্রিয়া করা হয় তার বিপরীতে যে বলটা উদ্ভব হয় তাকে টান বলা হয়, বুঝছো? সুতার ক্ষেত্রে বা দড়ির ক্ষেত্রে আমরা যদি বাঁধি, সেই ক্ষেত্রে আমরা টান বলি, বলি না টানাটানি? তাহলে এখানে সুতা এখানে বাঁধা আছে, এই যে বাঁধা আছে, এক ধরে টান দিলাম, আসলে টান মানে কি, আমি বল প্রয়োগ করলাম এরকম, কিন্তু টানটা সে এই যে এখান থেকে টান খাবে, সব সময় বলের বিপরীতে কাজ করবে, প্রতিক্রিয়াজনিত বল। তাহলে দেখো এখন এটা কি, এটা হচ্ছে রাস্তা। রাস্তা মানে রাস্তার বাঁক, রাস্তার মোড়। এটা কি স্যার ব্যাংকিং কোন? হ্যাঁ হ্যাঁ, রাস্তার ব্যাংকিং এ যাচ্ছি আস্তে আস্তে। তাহলে রাস্তার বাঁক, রাস্তা যখন গাড়ি চলে এইভাবে, ধরো এরকম রাস্তা আছে, এখানে রাস্তাটা এইভাবে চলে গেছে, এটা হচ্ছে রাস্তার বাঁক। অনেক গাড়ি চলতেছে এদিক দিয়ে, গাড়ি টাড়ি অনেকই চলতেছে। তো দেখো এই গাড়ি যখন এইভাবে আসতেছে, যখন সোজা আসতেছে গাড়িটা, তাহলে তো কোনো সমস্যা নাই, কারণ সরলরেখা বরাবর যাচ্ছে, যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে ইঞ্জিন দিয়ে, যে গতিটা বৃদ্ধি করা হচ্ছে, সে তো ভরবেগের যে পরিবর্তন হচ্ছে সে সামনে পরিবর্তন হচ্ছে, তার মানে তার সমস্যা নেই, যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে। এখন দেখো গাড়ি যখন এই মোড়ের উপর, তখন কি ঘটনা, এই মোড়ের উপরে যখন বাঁক নিচ্ছে গাড়িটা, গাড়ি যখন বাঁক নেয়, বাঁক নেয়, সে বাঁক নিবে কোন দিকে, এই বরাবর, এ বরাবর বাঁক নিবে, কিন্তু তার ভরবেগের ওই বলটা, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমি তো বল তো এদিকে ক্রিয়া করতেছিল, তাহলে তার গতি জড়তার জন্য সে কোন দিকে যাইতে চাবে, সে সোজাই যাইতে সোজা। যাবে। কিন্তু আমাকে কি করতে হবে, এখান থেকে টার্নটা নিতে হবে। তাহলে এইখানে বেগের উপর নির্ভর করবে, যদি আমার বেগটা বেশি হয়ে যায় তাহলে গাড়ি কিন্তু
আমি টার্নটা নিতে পারবো না, গতি জড়তাটা বেশি হয়ে যাওয়ার কারণে গাড়িটা এখান থেকে উল্টায় যাবে। যদি সমতল রাস্তা হয়, মানে যদি রাস্তাটা বাঁক থাকে, আমি কিন্তু বলি নাই এখনো যে ওখানে উঁচু নিচু থাকে কিনা থাকে, সে কথা এখনো বলি নাই। তাহলে আমাকে এখন কি করতে হবে, গাড়িটা আমি বাঁক নেবো ঠিকই নির্দিষ্ট বেগে, কিন্তু গাড়িটা উল্টাবে না, এটাই তো আমার করা উচিত। তাহলে তো গাড়িতে সমানে অ্যাক্সিডেন্ট হবে রেগুলার ওই বাঁকের কাছে, এবং বাঁকের কাছে অ্যাক্সিডেন্ট হয়, ওই যে যমুনা সেতুর ওই পাশে দেখবা শুধু অ্যাক্সিডেন্ট হয়, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, ওই একটাই কারণ, হ্যাঁ বেশি বেগে চালায়। তাহলে আমাকে কি করতে হবে, গাড়িটা যদি আমরা দুর্ঘটনা থেকে রক্ষা করতে চাই, এখন গাড়ি যে রাস্তার উপর দিয়ে চলে, কেন চলে গাড়ি বলো তো? ঘর্ষণ বলের জন্য, ঘর্ষণের জন্য। রাস্তা, গাড়ির টায়ার আর রাস্তা যখন বেগ দেওয়া হয়, ওই যে ঘর্ষণ বলটা কাজ করে, ঘর্ষণ বলটা যখন গাড়ি আর গাড়ির চাকা আর রাস্তার মধ্যে কাজ করে, তখন কি গাড়িটা আগে চলে যাচ্ছে। ঘর্ষণ বল না থাকলে কি হতো, গাড়ি যাইতো? গাড়ি কাঁটার ভিতর পড়লে কি হয়, যায়? হয় না। তার মিনিমাম একটা ঘর্ষণ বল থাকতে হবে তোমার রাস্তার সাথে, নাহলে ওই চাকা আগাবে না। ঠিক আছে, আচ্ছা। তাহলে গাড়ি যখন এইখানে তোমার এইভাবে বাঁকটা নিচ্ছে, তখন দেখো এখানে যখন বাঁকটা এইভাবে নিচ্ছে গাড়ি, তখন এইখানে এই যে তোমার বাঁকের এখানে একটা বৃত্ত আছে না, এই যে বাঁকের ব্যাসার্ধ আছে, ওখানে তো বৃত্তাকার হয়ে গেছে পথটা, তার একটা ওই একে বলে বাঁকের বক্রতার ব্যাসার্ধ, তার একটা সেন্টার আছে, ও তার একটা ব্যাসার্ধ আছে, আর ওই বক্রতার ব্যাসার্ধ আর আছে, আছে না? গাড়িটা যদি উল্টায় না পড়তে চায়, তাহলে এই বাঁকের এখানে তাকে কি করতে হবে, যেহেতু বৃত্তাকার পথ দিয়ে চলতেছে, তাহলে তার কেন্দ্রমুখী বল একটা ভিতর দিকে কাজ করবে, বুঝছো কিনা? ও বৃত্তাকার হয়ে গেছে তো ওখানে গিয়ে। আর আমরা জানি বৃত্তাকার পথে যদি গাড়ি মানে কোনো বস্তু ঘুরতে থাকে, তাহলে তার কেন্দ্রের দিকে একটা বল ক্রিয়া করবে। তাহলে এই কেন্দ্রমুখী বলের সরবরাহ দিতে হবে আমাকে। ওই যে সরবরাহ কথা বললাম না একটু আগে, কে সরবরাহ করবে? ওকে দড়ি লাগায় টাইনে টানতেছো তুমি, কে দিবে? ড্রাইভার তো ইয়ে স্টিয়ারিং এ বসে আসে খালি ঘুরাচ্ছে, ওর কি কেন্দ্রমুখী বল করার সম্ভাবনা আছে? নাই। বলো দেখি, সরবরাহ করবে কে কেন্দ্রমুখী বলের? হুম। তাহলে কেন্দ্রমুখী বলের সরবরাহটা কোন দিকে করতে হবে? এদিকেই, যাতে ওইদিকে উল্টা না যায়, যার জন্য এদিকে একটা বল কাজ করবে, এই বলটা টায়ার আর রাস্তার যে ঘর্ষণ বল, ওই ঘর্ষণ বলটা সরবরাহ করবে। ঘর্ষণ বল বা এফ সি আমরা বলতেছি, ঘর্ষণ বল কে কি দিয়ে লেখা যায়? এফ, ঘর্ষণ বল লিখি এফ। এটা কি বোঝা গেছে? টায়ার এবং রাস্তার মধ্যে যে ঘর্ষণ বলটা কাজ করবে, ঘর্ষণ বল কোন দিকে কাজ করে, গতির বিরুদ্ধে না? তাহলে গতির বিরুদ্ধে এই বরাবর কাজ করবে, এই সেই কেন্দ্রমুখী বলের যোগান দিবে। বোঝা নাই? যে রাস্তা পিছলা বেশি, ওদিক দিয়ে তুমি এমনি হাইটেই যাও না কেন, পিছলা পড়ে যাবে না? আস্তে আস্তে যাওয়া লাগে না কেন? ওই ঘর্ষণ বলটা যোগান দিতে পারে না তোমার বেগকে। তাহলে এখানে তাই অবস্থা হবে, রাস্তা টায়ারের যে ঘর্ষণ বলটা আছে, এটাই কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তাহলে এটা, তাহলে নিরাপদে গাড়িটা চলার শর্তটা কি হবে? নিরাপদে চলার শর্তটা তাহলে আমাদের কি হবে? আমি নিরাপদে যাইতে চাই, তাহলে কি হবে বলো? কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বলে যোগান দিতে হবে একটা। এফ, ঘর্ষণ বলের চেয়ে অবশ্যই কি হতে হবে, রাস্তার আর টায়ারের মধ্যে যে ঘর্ষণ বল, তার চেয়ে কেন্দ্রমুখী বলটা কম হতে হবে, অথবা তার সমান হতে হবে মিনিমাম। এটা কি বোঝা যায়? আমার তো যোগান দিতে হবে, ঘর্ষণ বলের যোগান দিতে, এই ঘর্ষণ বলটা তো কনস্ট্যান্ট, ম্যাক্সিমাম একটা মান আছে না ঘর্ষণ বলের, তাই না? এখন আমাদের গাড়ি তো উল্টায় পড়ে যাবে, এখন ঘটনা হচ্ছে এদিক থেকে উল্টায় পড়ে যাতে না যায় কেন্দ্রমুখী বিমুখী বলের জন্য, যার জন্য ওর চেয়ে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে।
বেশি বল অথবা মিনিমাম সমান পরিমাণ বল প্রয়োগ করলে তাহলে গাড়িটা উল্টাবে না, এটাকে বোঝা যায় না? এদিকে আসতেছে, এদিক যাচ্ছে, এদিকে পড়ে যেতে যাচ্ছে, আমি এদিক থেকে কি করব? এই যে গাড়ি যাচ্ছে, আমি কি করবো এদিক থেকে? ঘর্ষণ বল তো এদিকে এদিকে রাখতে হবে না? তো এই বলটা কোন দিকে রাখবো? মিনিমাম কতটুকু হওয়া লাগবে বলটা? এফসির সমান হওয়া লাগবে, অথবা ওর চেয়ে বেশি হওয়া লাগবে, না হলে গাড়ি উল্টায় যাবে, কম হলে গাড়ি উল্টায় যাবে। এটা হলো আমাদের শর্ত। ঘর্ষণ বলটা বেশি হতে হবে, নাহলে গাড়িকে এভাবে ধাক্কা দিয়ে রাখবো তো। কেউ পড়ে যাইতে লাগলে আমরা কি করি? এভাবে ধাক্কা দিই না? ধাক্কা দিয়ে ঠিক রাখি তো, এই এই পড়িস না। ঘটনাটা এরকম, গাড়ি যখন যাবে ওই ঘর্ষণ বল এভাবে এই গাড়ি আসিস না, কিন্তু ঘর্ষণ বলটা অবশ্যই বেশি হওয়া লাগবে। ঘর্ষণ বল বেশি না হলে তো ঘর্ষণ বল কি পারবে? ঘর্ষণ বলই উল্টায় যাবে পুরো। তার মানে অবশ্যই ঘর্ষণ বলটা বেশি হতে হবে কেন্দ্রভুমি বলের চেয়ে, অথবা মিনিমাম সমান হতে হবে। এখন ঘর্ষণ বলের মানটা কত, এটা আমাদের কোশ্চেন। তাহলে এফসি মানে কত আমরা জানি, এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। বুঝো নাই? কারণ ঘর্ষণ বল নিয়ে আমাদের একটু কথা বলতে হবে। না ওইটুকু বুঝলে সমস্যা নাই, রাস্তা গাড়ি ছোট করে দিলাম। তাহলে এখানে কি হলো? তাহলে এখানে দেখো ঘর্ষণ বলটা কেমন। ঘর্ষণ বল তোমার এই একটা বস্তু আছে, এই ব্লক, ধরো একটা ব্লক আছে এরকম, ব্লকটা একটা তল, এটা একটা তল, তলের উপর দিয়ে যখন গতিশীল হওয়ার চেষ্টা করতেছে, তখন যদি সে এইদিকে গতিশীল হতে চায়, তাহলে বলটা কাজ করবে কোন দিকে? বিপরীত দিকে। এই তলে এই যে এটা আছে তো, এটা যদি এদিকে গতিশীল হওয়ার চেষ্টা করে, তাহলে ওই দুই তলের মাঝখানে তোমার একটা বল গতির বিরুদ্ধে কাজ করবে, এটা হলো ঘর্ষণ বল। তাহলে সে যদি এইদিকে যাইতে চায়, গতিশীল হয়, তাহলে কোন দিকে বলটা কাজ করবে? এদিকে। এটাই হচ্ছে ঘর্ষণ বল এফ। বুঝছো? এইখানকার এদিকে মানে কি? এদিকে মানে এইদিকে, এদিকে মানে তো এইদিকে নাকি? এদিকে যদি গতিশীল হয়, তাহলে প্রযুক্ত বল কোন দিকে থাকবে? এদিকে থাকবে, তাই না? তাহলে প্রযুক্ত বল আমি এফ দিলাম, আর ঘর্ষণ বল দিলাম হচ্ছে, যেহেতু গতিশীল অবস্থায়, এফ কে, কাইনেটিক ঘর্ষণ। এই ব্লকের ভর যদি এম হয়, তাহলে ব্লকের ওজন কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। কিন্তু ব্লক তো নিচের দিকে চলে যাচ্ছে। অবশ্যই প্রতিক্রিয়াজনিত একটা বল উপরের দিকে কাজ করতেছে, এর নাম আর। আর মানে কত? এমজি। মানে এই আর আর ডাব্লিউ সমান, এবং বিপরীতমুখী, নিউটন থার্ড ল। বুঝছো কি? তাহলে দেখো, যখন গতিশীল গাড়িটা, তখন রাস্তার এই যে ঘর্ষণ বলটা, এই ভিতরে যে ঘর্ষণ বলটা আছে তলের, এই ঘর্ষণ বলটা হচ্ছে সবসময় ক্রিয়াশীল। গতিশীল গড়িয়ে চলুক গাড়িটা, মানে বস্তুটা গড়ায় চলুক আর এমনি চেষ্টায় চলুক, সবসময় ক্রিয়াশীল তলের সাথে এই ঘর্ষণ বলটা, তাই না? তাহলে এই ঘর্ষণ বলটা কার উপর নির্ভর করবে? এই যে ঠিক আছে নাকি? দেখো, এটার ওজন যত বাড়বে তোমার তত কষ্ট হবে। বুঝো নাই? যত ওজন বাড়বে, এম যে ওজন বাড়বে, ঘর্ষণ বলটা তত বাড়বে, তল তত উঠতে সমস্যা হবে। এটা রিয়াকশন, এটা এটা হচ্ছে কি, এটা রিয়াকশনের জন্য আর দিয়ে লেখা হয়, প্রতিক্রিয়া সবসময় আর দিয়ে লেখা হয়, প্রতিক্রিয়া মানে রিয়াকশন। তো রিয়াকশন আর এটা হলো ক্রিয়া, মানে ওজনটাতে কাজ করতেছে, এটাই ক্রিয়া, আর এর বিপরীতটা প্রতিক্রিয়া, এই জন্য আর দিয়ে লেখা হয় এটা সবসময়। এরা সবসময় ওজনের সমান এবং বিপরীতমুখী, নিউটনের থার্ড ল অনুযায়ী। বুঝছো? হ্যাঁ, আরেকবার বুঝাবো। আচ্ছা, এই ব্লক আছে, এই ব্লকটা আছে, তাহলে ব্লকটা যখন গতিশীল অবস্থায় আছে, আমি কিন্তু স্থিরের কথা বলি না, গতিশীল অবস্থায় থাকা মানে কি? গতিশীল অবস্থায় মানে ভি বেগে আছে, গতিশীল। তাহলে একটা বল ক্রিয়া করা হচ্ছে এদিকে, আমি ধরে টানতেছি, তাই না? গতিশীল আছে। তাহলে এই মাঝখানে, এই দুইটা তলের মাঝখানে কি বল ক্রিয়া হয়ে গেছে?
ঘর্ষণ বল উদ্ভব হয়ে গেছে, সে অলওয়েজ এদিকে কাজ করতেছে, ঘর্ষণ বল গতির বিরুদ্ধে কাজ করতেছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এই এফকেটা কত লাগবে, এফকের মানটা কেমন হবে, সেটা নির্ভর করবে কার উপরে? ঘর্ষণ বল। ঘর্ষণ বলটার মান কত হবে এটা আমরা বের করতে চাই। এটা বের করতে গেলে কার উপর নির্ভর করবে? এই আর এর এই ব্লক যদি ছোট হয় তাহলে কি হবে? পাতলা, ঘর্ষণ বল কম হবে না? বড় যত হবে কি হবে? তবে তার ওজনের উপর নির্ভর করবে এফকেটার। তাহলে ওজন সবসময় নিচের দিকে কাজ করে এমজি। তাহলে প্রতিক্রিয়া সমান প্রতিক্রিয়া সবসময় উপর দিকে যাবে আর এমজি। তাহলে এফ কে নির্ভর করবে কার উপরে? এই প্রতিক্রিয়ামূলক বলের উপর, আর এর উপরে। এই যে এফ কে সমানুপাতিক আর ডাব্লিউ একই কথা, কিন্তু আমরা তো নিচের দিকে চলে গেছে, ওটা তার হিসাবে নাই আমার। উপরের দিকে যে বলটা কাজ করবে এটাই আমরা হিসাব করবো, উপরে প্রতিক্রিয়া বল কাজ করছে। তাহলে এফ কে সমান কত? এখানে একটা সমানুপাতিক ধ্রুবক হবে না? এটা লেখা হয় মিউ কে। আর মিউ কে বলা হয় গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। গতিশীল থাকার জন্য তার একটা ঘর্ষণের মান থাকবে। এটা নির্ভর করবে কার উপরে? যে দুইটা বস্তু তলে ঘর্ষণ বলটা উৎপন্ন হবে। যদি গাড়ি চলে তাহলে গাড়ির টায়ার আর এই পিচ ঢালা রাস্তা, তার ঘর্ষণ বল। যদি আমি ফ্লোরের উপর দিয়ে হাঁটি তাহলে ফ্লোর আমার পায়ের তলার ঘর্ষণ বল, এটা হচ্ছে মিউ। বোঝা গেছে মিউটা কি? তাহলে মিউ বা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক নির্ভর করবে হচ্ছে যে দুই তলে, ওই তলের প্রকৃতির উপর ঘর্ষণ বলটা উদ্ভব হচ্ছে তার উপরে। তাহলে মিউ কেটা আসলে কি দেখো, মিউ কে ইকুয়াল টু এফ কে বাই আর, নাকি